দক্ষিণ কোরিয়াতে দিন দিন চাকরির সংকট হচ্ছে, অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, বাংলাদেশিদের চাকরির চাহিদা কমে যাচ্ছে। সবকিছু মিলিয়ে দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশি শ্রমিকদের স্ট্রেস দিন দিন বাড়ছে। যে চাহিদা বা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করেছি, সেই আশা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে যে সঠিকভাবে যখনই পূর্ণ করতে পারছি না, আসার পরপরই যখন বেকার হয়ে পড়ছি, আসার পর যখন কাজ ছাড়া হয়ে যাচ্ছি, তখনই 3 মাস বা এই যে একটা লিমিটেশনের মধ্যে চাকরি খুঁজে নিতে হচ্ছে, আমার পছন্দসই চাকরি আমি পাচ্ছি না, তখনই দেখা যাচ্ছে যে নিজেকে অসহায় মনে হচ্ছে। অসহায় মনে হওয়ার ফলে এক পর্যায়ে পরিবার থেকে বা দেশ থেকে যখন এসেছেন, অল্প হলেও সংখ্যায় 2 লাখ বা 3 লাখ বা 5 লাখ একটা অ্যামাউন্ট আমরা দেখা গেছে ঋণ করে এসেছি। কোরিয়াতে আসার পরে হঠাৎ করে চাকরিচ্যুত হয়ে গেছি, কোরিয়ান ভাষা ভালো পারি না, কোরিয়াতে সেভাবে পরিচিত কেউ নেই, চাকরি কিভাবে পাবো, এই যে বিভিন্ন স্ট্রেস, দেশে বউ বাচ্চা রয়েছে, পরিবার রয়েছে, সবকিছু মিলিয়ে হঠাৎ করে একটি দেশ থেকে আরেকটি দেশে এসে এই যে স্ট্রেসগুলো হয়, এই স্ট্রেসগুলো বলতে পারেন তারাও এই ধরনের বিভিন্ন টেনশনে, কারোর ভিসা কেন্দ্রিক, কারণ দক্ষিণ কোরিয়ার ভিসা প্রসেসিংটাও লেন্দি, ভীষণ লেন্দি। যেমন 15 বছর 20 বছর থেকেও একটা ছেলে পাসপোর্ট পাচ্ছে না বা এদেশে নাগরিকত্ব পাচ্ছে না, যেটা অন্য দেশে আরো স্বল্প সময় সম্ভব। সবকিছু বিবেচনা করে দেখা যাচ্ছে একটি ছেলেকে 10 বছর বা 8 বছর কোরিয়াতে থাকার পরেও তাকে অবৈধ হয়ে যেতে, ভিসা ছাড়া, ভিসাহীন হয়ে যেতে হচ্ছে, ভালো চাকরি পাচ্ছে না, দেশে ভালো কিছু করতে পারেনি, দেশে যেতে পারছে না, বউ বাচ্চার সাথে দেখা করতে পারছে না। এরকম নানাবিধ কারণে দক্ষিণ কোরিয়াতে সাম্প্রতিক সময় স্ট্রেস বৃদ্ধি পেয়েছে, হার্ট অ্যাটাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এজন্য আমি ছোট্ট একটি পরামর্শ দিব, দক্ষিণ কোরিয়াতে আমরা যারা রয়েছি, আমরা প্রথম কাজ করতে হবে, দেশি ভাইয়েরা মিলেমিশে থাকতে হবে। আপনার এলাকা ভিত্তিক চাকরি দেওয়া বা এলাকা ভিত্তিক একটা টান ভালোবাসা, এগুলোকে বাদ দিতে হবে। সবাই সবার জন্য কাজ করতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একই মেসে থাকা, একই কোম্পানিতে কাজ করা, সবাই আপন ভাইয়ের মতো একসাথে খেতে হবে, একসাথে ঘুমোতে হবে, একসাথে কাজ করতে হবে, বিকাল হলে একসাথে হাঁটাহাঁটি করতে হবে, একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে যাতে আনন্দ হাসির মধ্য দিয়ে সময় কেটে যায়। এরপর তৃতীয়ত যে বিষয়টি, পরিবারকে বোঝাতে হবে আপনার কখন চাকরি আছে, কখন চাকরি নেই। কোরিয়াতে আছি বলে সবসময় যে আমি বড় চাকরি করি, বিষয়টা এরকম নয়। আমি অনেক ছোট চাকরিও অনেক সময় করতে পারি, কম বেতনের, অনেক সময় বেকার থাকতে পারি, এগুলো বোঝানোর চেষ্টা করতে হবে। এরপরে রয়েছে আপনার কোরিয়াতে যে মালিক পক্ষ থেকে বা সহকর্মীদের কাছ থেকে অনেক সময় যে স্ট্রেসগুলো আসে, রুম শেয়ারিং এর ক্ষেত্রে যে স্ট্রেসগুলো আসে, এগুলোকেও কথা বলে মানিয়ে নিতে হবে। যদি আপনি কোরিয়ানদের সাথে কোরিয়ান ভাষায় কথা বলতে না পারেন বা স্বদেশীয় ভাইদের সাথে রুম শেয়ারিং এর ক্ষেত্রে যদি সমস্যা হয় বা অন্য দেশিদের সাথে যদি সমস্যা হয়, এগুলো আপনার দেশি কোনো বড় ভাই যারা দীর্ঘদিন কোরিয়াতে রয়েছেন, হালাল ফুডের ব্যবসায়ী হোক বা যে কোনো ভাই হোক, তাদের দরকার হয় আপনি একদিন আপনার কোম্পানিতে নিমন্ত্রণ করেন, সেখানে আসলে তাদের সাথে, বড় ভাইদের সাথে বসে বিষয়টাকে সলভ করার চেষ্টা করেন সুন্দরভাবে। অনেক সময় কিন্তু অনেক জিনিস সুন্দরভাবে সমাধান হয়ে যায়। সুতরাং আমি বলবো যে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের যে সকল দেশে বাংলাদেশি ভাইরা প্রবাস জীবন কাটাচ্ছেন, সবাই যেভাবে সুখে থাকা যায়, আনন্দে থাকা যায়, ভালো থাকা যায়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। অনেক অল্প বয়সে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশগুলোতে আমরা দেখছি যে ঝরে যাচ্ছে তাজা প্রাণগুলো, যেটা মৃত্যু অবশ্যই আল্লাহর হাতে, তারপরেও অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যে অনেক সময় সঠিক ট্রেনিং এর অভাবে দুর্ঘটনা ঘটছে, অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত প্রেশার, অতিরিক্ত স্ট্রেস নিয়ে মনে করেন যে দুর্ঘটনার শিকার হচ্ছে। এগুলো আমাদেরকে কিছুটা হলেও কমানো সম্ভব সতর্কতার সাথে যদি চলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল প্রবাসীর সুন্দর, সুস্থ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ।